ওকে, গুড মর্নিং, সুপ্রভাত। দেখি দাঁড়াও, লাইনটা আসলে আমি ক্লাস শুরু করছি। 1 মিনিট একটু ওয়েট করো, 1 মিনিট একটু ওয়েট করে নাও। সাউন্ডটা ক্লিয়ার? সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি দেখো। ওকে, ক্লিয়ার এসছে। ওকে, সুপ্রভাত। আজকে 18ই এপ্রিল, সকালে শুরু হচ্ছে ক্লাস। সকলেই রেজ একাডেমিতে স্বাগত। সকালের ক্লাসটা যেমন হয় যে ছোটদের জন্য, মেনলি ক্লাস 5 to 10 ছাত্রছাত্রী যারা রয়েছে বা স্কুল কলেজের ছাত্রছাত্রীর জন্য। এর আগের দিন বলেছিলাম গতকালকে অঙ্কের ক্লাস ছিল এবং বলেছিলাম আজকে যে ক্লাসটা করাবো আজকে ইংলিশের উপরে করাবো, আজকে ইংলিশ। কিন্তু এবার কথা হচ্ছে আজকে ইংলিশের উপর যে ক্লাস করাবো, ইংলিশের কিসের ক্লাস করাবো। অনেকেরই যেটা ডিমান্ড থাকে সেটা নিয়ে আজকে কাজ করবো, সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কী নিয়ে? প্রিপোজিশন। এটা আমরা মুখস্থ করব না, আমরা জাস্ট বোঝার চেষ্টা করব প্রিপোজিশন কী এবং কোন প্রিপোজিশনের অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লাই কোথায় হয়। খুব ভালোভাবে শিখবে, অত্যন্ত ইন্টারেস্টিং জিনিস। তা প্রিপোজিশন যদি দেখা যায় তাহলে দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন, তাই তো? ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রিপোজিশন। তা আমরা জানি পজিশন বলা হয় কি? পজিশন বলা হয় অবস্থান। এটা জাস্ট আমি বোঝার চেষ্টা করি। এই অবস্থান কিন্তু ইন্ডিকেট করবে কাকে? নাউন। তাই তো? নাউন। তাহলে যে শব্দটা নাউনের আগে বসবে, তাহলে প্রিপোজিশনের যেটা প্লেসমেন্ট সেটা কোথায়? মনে রাখতে হবে প্রিপোজিশনের প্লেসমেন্ট হচ্ছে নাউনের আগে। এই নাউনের আগে বসে যে বাক্যটা আমরা লিখলাম সেখানে নাউনটার গতি প্রকৃতি কী সেটা বোঝানোর জন্য প্রিপোজিশন ইউজ করা হয়। তাহলে প্রি মানে কিন্তু মনে রাখবে আগে, হ্যাঁ। তাহলে মনে রাখার জন্য বলতে পারি পজিশনের আগে। তা পজিশন মানে কি? আমি ধরবো নাউন, নাউনের আগে কিন্তু বসবে, নাউনের পরে নয়, এটা মনে রাখবে, ফিক্সড। তাহলে নাউনের আগে প্রিপোজিশনের অবস্থা, এইটুকুনি গেল। এবার কথা হচ্ছে আমি প্রিপোজিশনটা শিখবো কী করে। খুব ভালোভাবে বলব, ভালোভাবে একদম। যারা ছোট বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা বলতে কিন্তু ক্লাস 5 or 6 যারা বাচ্চা রয়েছে তাদের দিয়ে প্রথমে শুরু করব এবং ধীরে ধীরে এটা ওপরে ওঠার চেষ্টা হবে। তাহলে প্রিপোজিশন, তাই তো? আমরা যখন প্রিপোজিশন পড়ব তখন প্রিপোজিশনের একাধিক ভাগ রয়েছে, সেই ভাগগুলো নিয়ে আজকে নয় আলোচনা করলাম না। 1 মিনিট, না আলোচনাটা করেই দেব, না আলোচনা করেই দেব। তা প্রিপোজিশন যখন শিখছি, কাইন্ড অফ প্রিপোজিশন, মানে প্রিপোজিশনের প্রকারভেদ বা কত রকমের প্রিপোজিশন হয় সেই নিয়ে আলোচনা। দেখো, প্রথমটা হচ্ছে সিম্পল, অনেকে আমরা বলি সিম্পল, আবার অনেকে এটাকেই বলি আমরা
সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন, কি বলি? সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন। ক্লিয়ার? তাহলে প্রথম যে ভাগটা পাচ্ছি সেই ভাগটার নাম হচ্ছে কি? সিঙ্গেল অথবা সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন। এর মধ্যে কি আছে? অ্যাট, ইন, অন। দেখো, অ্যাট, ইন, অন, অফ, দুটো এর দিয়ে অফ, হ্যাঁ দুটোই হয়। এক মিনিট দাঁড়াও, কেউ ফোন করেছে। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মর্নিং কাকি বলা হোক। লিঙ্ক না তো, এ তো হোয়াটসঅ্যাপে, সরি হোয়াটসঅ্যাপে বলছি, এটা ফেসবুকে চলছে। হ্যাঁ, ফেসবুকে ক্লাস চলছে। কিসের ক্লাস? ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়ে গেছে। তাই দেখো, ওকে। তাহলে কী লিখলাম? ফর পর্যন্ত এসছি, তাই তো? ফ্রম, দো, ফ্রম, দো, লিখে নাও এক করে। টিল, টু, আপ উইথ, টিল, টু, আপ উইথ, লিখে নাও। লিখে নাও, তবে কথা বলছি। তাহলে বলছি কি, কাইন্ড অফ প্রিপোজিশনে আসছে সবার প্রথমে আসছে কি? সিম্পল প্রিপোজিশন। সবার আগে আমরা লিখছি কি? সিম্পল প্রিপোজিশন। এই সিম্পল প্রিপোজিশনকে আমরা আবার অনেকে সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশনও বলে থাকি। এটা হচ্ছে প্রথম ভাগ। এইগুলো জাস্ট তোমার অত দরকার নেই, এইগুলোর আমরা অ্যাপ্লিকেশান পাবো, মানে প্রয়োগ পাবো, সেটা কিন্তু মনে রাখতে হবে। আর যেহেতু কনসেপ্ট নিয়ে করা হচ্ছে, তাই প্রিপোজিশনের শ্রেণীবিভাগও জেনে রাখা উচিত। তাই কাইন্ড অফ প্রিপোজিশনের প্রথম স্টেপ পেলাম কি? সিম্পল বা সিঙ্গেল ওয়ার্ড। দ্বিতীয় যেটা রয়েছে, দ্বিতীয়টাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। কি বলা হয়? কম্পাউন্ড প্রিপোজিশন। মনে থাকবে, দ্বিতীয় যে প্রিপোজিশন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে এবার একটা কথা হচ্ছে, তাহলে কম্পাউন্ড মানেটা কি, তাই তো? কম্পাউন্ড, এক মিনিট। তাহলে এবার কথা হচ্ছে কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড মানে মিশ্র। এবার মিশ্র যদি হয় তাহলে অ্যাটলিস্ট দুটো লাগবে, অ্যাটলিস্ট দুটো। সেইগুলো কি কি দেখো, তাহলে সেইগুলো হচ্ছে অ্যাক্রস। প্রথমটা হচ্ছে লিখলাম অ্যাক্রস, ACROSS, লিখেছ? এর মানে কি? এটা হচ্ছে অন প্লাস ক্রস। তাহলে অ্যাক্রস যখন আসছে কম্পাউন্ড প্রিপোজিশনে, এর মানেটা হচ্ছে কি? অন আর ক্রস এই দুটো নিচ্ছে হচ্ছে অ্যাক্রস। 2 নম্বরে আসছি আমরা ইনসাইড বা বিসাইড করি আগে, BESID, বিসাইড। এর মানে হচ্ছে বাই যুক্ত সাইড। কী বললাম? বাই যুক্ত সাইড, বিসাইড। লিখেছি? এক কাজ করি, আমি ওপরে লিখি, বুঝলে? ওপরে না লিখলে জায়গা পাওয়া যাচ্ছে না, ওপরটা লিখছি। তাহলে কী লিখলাম? বিসাইড, বাই দি সাইড। অ্যাকচুয়ালি বিসাইড বলতে বোঝায় বাই দি সাইড, দ্যাটস মিন বাই যুক্ত সাইড। তারপরে বিহাইন্ড, লিখেছ? লিখে নাও বিহাইন্ড, লিখেছ? এটা হবে বাই হিন্ড, বাই যুক্ত হিন্ড, HIND। বারবার হচ্ছে, এগুলো লিখে নাও, আমি এর ব্যবহারগুলো পরপর বলতে থাকবো। বিহাইন্ড,
তাই বিয়ন্ড, যেখানেই বি পাবে সেখানেই মনে রাখবে বাই, বিয়ন্ড হবে বাই যুক্ত ইয়ন্ড, বাই যুক্ত ইয়ন্ড, সরি আচ্ছা লিখে নাও, লিখেছ? এবার লিখে নাও উইদিন, উইথ যুক্ত ইন, উইদিন লিখেছ? লিখে নাও উইদাউট, উইথ যুক্ত আউট, উইদাউট, এটাই উইথ যুক্ত আউট, উইদাউট লিখে নাও অ্যাবাউট, এটা হয় অন যুক্ত বাই যুক্ত আউট, অ্যাবাউট গেল, তাড়াতাড়ি অ্যাবাউট গেল, অ্যাবভ, অন যুক্ত, অন যুক্ত বাই যুক্ত, বাই যুক্ত আপ, অন যুক্ত বাই যুক্ত আপ ইকুয়াল টু অ্যাবভ, আর বিনেথ, বিনেথ, বিনেথ লেখো বাই যুক্ত নেথ, এই এতগুলো গেল আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন, যেখানে দেখা যায় দুটো মিলে বা তিনটে মিলে একটা প্রিপোজিশনের রূপ দিচ্ছে। দেখে নেওয়া হোক একটু তাড়াতাড়ি, তাড়াতাড়ি দেখে নেওয়া হোক, তারপরে অ্যাপ্লিকেশনে আসবো। কোনো অসুবিধা? 1 মিনিট একটু ওয়েট করো তো, 1 মিনিট, কোনো একটা গন্ডগোল আসছে মনে হয়। এই ব্যাপারটা হলো কোথায় গন্ডগোল আছে সেটাই ধরতে পারি না। ঠিক আছে থাক। তাহলে প্রিপোজিশনের দু রকম গেল, কাইন্ড অফ প্রিপোজিশনে সবার উপরে যেটা পেলাম সিঙ্গেল ওয়ার্ড প্রিপোজিশন, অথবা যেটাকে সিম্পল প্রিপোজিশন বলি। তারপরে এটাও ঢুকলো কি, এটা হলো কম্পাউন্ড। কম্পাউন্ড মানে হচ্ছে মিশ্রণ। তাহলে 2 বা 2-এর বেশি প্রিপোজিশন নিয়ে যে একটা প্রিপোজিশন তৈরি করে সেটা গেলো কম্পাউন্ড প্রিপোজিশন। এইগুলো কিন্তু বারবার বলছি জাস্ট তোমার মনে রাখার জন্য, তুমি মনে রাখার জন্য এগুলো করো। এর অ্যাপ্লিকেশনটা আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই শিখবো। এবার 3 নাম্বার প্রিপোজিশনকে 3 রকমের, মানে প্রকারভেদের 3 নাম্বার, প্রকারভেদের 3 নাম্বার প্রিপোজিশন হচ্ছে, প্রকারভেদের 3 নাম্বার প্রিপোজিশনে আসছি এবার আমরা। প্রকারভেদের তৃতীয় যেটা প্রিপোজিশন ওটা হলো ফ্রেজ, ফ্রেজ প্রিপোজিশন। কি বললাম? প্রকারভেদের 3 নাম্বার যেটা প্রিপোজিশন সেটা হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। এইগুলো নিয়ে তোমরা সচরাচর দেখেছো, শব্দের মধ্যে দেখেছো পড়তে গিয়ে, কিন্তু তখন অতভাবে নোটিস করো না যে প্রিপোজিশন কত রকমের হয়। সেটা আজকে চেষ্টা হচ্ছে। তাহলে এটা হচ্ছে তৃতীয়টা হচ্ছে যখন দেখব 2 বা 2-এর বেশি, 2 বা 2-এর বেশি ওয়ার্ড সিম্পল প্রিপোজিশনের, তখন সেটা গেলে ফ্রেজ প্রিপোজিশন প্রথমে দেখা। যেমন ইন ফ্রন্ট অফ, দেখো ইন ফ্রন্ট অফ, এটা একটা প্রিপোজিশন। ফ্রেজ দেখো ইন ফ্রন্ট অফ, 3টে মিলে হলো। আচ্ছা, আরও ফর দি সেক অফ লিখছি, দেখো ফর দি সেক অফ, ওই যে বলি না ফর দি সেক অফ, জন্য, এই প্রকৃতি। তারপর দেখে ওয়িং টু লিখে নেবে আস্তে আস্তে। তারপরে প্রায় তুমি ব্যবহার দেখেছো অ্যাকর্ডিং টু, নয় কি তা? অ্যাকর্ডিং টু। তুমি দেখেছো ইন অর্ডার টু, ইন অর্ডার টু। ভালোভাবে দেখো,
এখানে ইন ফ্রন্ট এই ওয়ার্ডটা দেখো সামনে এবং পিছনে প্রিপোজিশন। আবার দেখো ফর দি সেক অফ, ওয়িং টু ছাড়ো, ইন অর্ডার টু, অর্ডার কিন্তু প্রিপোজিশন না, কিন্তু দেখা গেলো ইন অর্ডার টু যেমন বললাম এটা ফ্রেজ প্রিপোজিশন হয়ে দাঁড়ালো। তাহলে মনে করবো কি দুই বা ততোধিক যদি দেখা যায় তার বেশি শব্দ কোনো ওয়ার্ডের আগে এবং পিছনে প্রিপোজিশন যদি অ্যাড হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কি ফ্রেজ প্রিপোজিশন। আরও আছে ইন স্পাইট অফ, এই যে বলে যে সত্ত্বেও, তোমরা যে বলো সত্ত্বেও, এটা হচ্ছে ইন স্পাইট অফ, লিখে নাও। ইন দি কোর্স অফ, ইন দি কোর্স অফ, আরও লিখতে পারো ইন দি প্লেস অফ, ইন দি প্লেস অফ। আর দরকার নেই, দেখে নাও একটু। দেখে নাও একটু, তারপর কথা বলছি, দেখে নেওয়া হোক। ক্লিয়ার? তাহলে এতক্ষণে যে জিনিস পেলাম, কি জিনিস পেলাম? প্রিপোজিশন 3 প্রকারের। তার আগে পেয়েছিলাম প্রিপোজিশন কোথায় বসে, নাউনের আগে বসবে, প্রিপোজিশন এটা ফিক্স জায়গা। 3 প্রকারের পেলাম, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কম্পাউন্ড, আর একটা হচ্ছে কি ফ্রেজ প্রিপোজিশন। এবার আমি ডিরেক্টলি ঢুকবো কোন প্রিপোজিশনের ব্যবহারটা কোথায়, এবং এই জিনিসটা থেকেই শুরু হয় প্রিপোজিশন শেখা। এই জিনিসটা থেকে দেখো খুব ভালোভাবে বুঝবে। এবার পুরোপুরি আমি ব্যাকরণগত অ্যাপ্লিকেশনে ঢুকলাম। ছোট্ট জিনিস কিন্তু এতটা ইম্পর্টেন্ট, যদি প্রিপোজিশন ভালোভাবে না শিখি তাহলে কিন্তু পরীক্ষা অতটা ভালো হওয়ার সম্ভাবনা নেই। পরীক্ষা বলতে আমি বোঝাচ্ছি ইংলিশের ওপরে দক্ষতা। দেখো সবার প্রথমে যেটা নেব সেটা হচ্ছে ইন। আচ্ছা, এটা শিখছি আমি প্রিপোজিশন বিফোর প্লেস। হ্যাঁ, প্রিপোজিশন বিফোর প্লেস মানে কোনো স্থানের আগে যে আমাদের প্রিপোজিশন বসে সেই প্রিপোজিশনগুলো কি কি আমি শিখব। ইন, অ্যাট, অন। কি শিখব? ইন শিখব, অ্যাট শিখব, আর অন শিখব। তাহলে ইন, অ্যাট, অন এই তিনটের আমরা ব্যবহার শিখব, কোথায় কিভাবে ব্যবহার হয়। ওকে, তাহলে শুরু করি। সবার আগে দেখো ইন, ভালো বুঝবে। ইন আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বড় জায়গা হলে ইন, ছোট জায়গা হলে অ্যাট। সেই ধারণায় আমরা যাব না, আমরা শিখব পুরোপুরি ব্যাকরণটা কি বলে। দেখো ইন, ইন মনে রাখবে ব্যবহার সর্বদা মহানগরীর আগে। কি? মহানগরীর আগে। তাহলে কি বললাম? মহানগরীর আগে প্রিপোজিশন বসে। তাহলে আমাদের মহানগরী কোনটা, মহানগর কোনটা? আমরা বলতে পারি কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, বোম্বে, এইগুলো। তাহলে যদি এরম হয়, দেখো বাপি লিভস, অ্যাড দিলাম, ইন দিলাম, কলকাতা। ভালো কি লিখলাম? বাপি লিভস অ্যাট বা ইন কলকাতা। এবার আমাকে জানতে হবে কলকাতাটা কি। কলকাতা একটা স্থানের নাম, আমরা জানি পশ্চিমবঙ্গের রাজধানী। খালি তাই না, 1911 সাল অবধি কিন্তু এটা ইংরেজদের রাজধানী ছিল, মানে সারা ভারতের রাজধানী ছিল আমাদের কলকাতা। তারপরে দেখবো এটা চলে যায় দিল্লিতে, সেটা পরের কথা। সেই কলকাতা, এই কলকাতা দিয়ে প্রচুর প্রশ্ন হয়। যেমন দেখো কলকাতা কোনো একটা নদীর ধারে, সেটা অবশ্যই হুগলি নদীর ধারে, গঙ্গা কিন্তু নয়। ঠিক আমাদের নবদ্বীপ, মানে যে জনপদে আমি অবস্থান করি, নবদ্বীপ নামক জনপদ,
সেই জনপদের অবস্থান কিন্তু গঙ্গার তীরে নয়, ভাগীরথীর তীরে। নাম তো গঙ্গা বটে, নাম গঙ্গা, কিন্তু এক একটা জায়গায় এটার এক একটা নাম নিয়েছে। আমার নবদ্বীপে এটার নাম হচ্ছে ভাগীরথী, কলকাতায় এটা হচ্ছে হুগলি। ক্লিয়ার? তা সেটা আজকে টপিক না ভূগোলে, যেটা বোঝানো। তাহলে কলকাতা হচ্ছে মহানগরী, তাহলে এর আগে আমার অ্যাড বসবে না, তাহলে হবে কি বাপি লিভস ইন কলকাতা। এবার দেখো একটু ব্যাকরণ তো টাচ আসবেই। তুমি দেখো এখানে লিভস করলে, তাই তো, বাপি লিভস, এটা হচ্ছে কি আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তবেই কি কিন্তু বাপি, বাপি বলতে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে যেটা ভার্ব থাকে তার সাথে এস বা ইএস যুক্ত হয়। ক্লিয়ার আমার? তাহলে প্রিপোজিশনের কনসেপ্ট কি শিখলাম এই জায়গাতে? এক নাম্বার হচ্ছে কি মহানগরী যদি হয় তার আগে কিন্তু ইন বসে, এটা বড় ছোট বলে কিন্তু কোনো ফ্যাক্টর না। দ্বিতীয় ব্যাকরণ কি শিখলাম? শিখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেটা বা সিম্পল প্রেজেন্ট বলা হয়, সেই বাক্য করতে গেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তার সাথে যে ভার্বটা ইউজ করব সেই ভার্বটা হবে কি এস বা ইএস যুক্ত। ক্লিয়ার? মহানগরীর আগে। এবার দ্বিতীয় হচ্ছে কোনটা? দ্বিতীয় হচ্ছে কোনো দেশ যদি আমি ইন্ডিকেট করি, কি বললাম, দেশ যদি ইন্ডিকেট করি তাহলে কিন্তু অবশ্যই দেশ ইন্ডিকেট করলে অবশ্যই আমার কি বসবে? ইন বসবে, তাই তো? যেমন আমরা কোথায় বাস করি? আমরা একটা দেশ, মহানতম দেশ, পৃথিবীর সব থেকে সুন্দর দেশ যেটা, সেটা ভারতবর্ষ। এবং অবশ্যই আমরা অত্যন্ত মাত্রায় গর্বিত যে আমরা ভারতে জন্মেছি অথবা আমরা ভারতে বাস করছি, ভারতে পড়ালেখা করছি। ওকে, দেখো তাহলে সেটা কি? এটা তো বাস্তব কথা না? উই লিভ কি ইন, উই লিভ ইন কোথায়? ইন্ডিয়া। উই লিভ ইন ইন্ডিয়া। তাহলে এখানে দেখো কিসের আগে বসলো? আমার ইন, ইন বসলো দেশের আগে। এইগুলো মনে রাখবে। তাহলে মহানগরীর আগে অবশ্যই আমার ইন বসবে, দেশের আগেও আমাকে ইন লিখতে হবে, ইন ছাড়া উপায় নেই। এরপরে দেখো আমাদের যখন বাড়ির ঠিকানা দেয়া হয়, ভালোভাবে বুঝবে, আমাদের যখন বাড়ির ঠিকানা দেয়া হয়, ঠিকানাতে হয় স্ট্রিট অথবা লেন থাকে, তাই তো? বাড়ির ঠিকানা যখন দিচ্ছ তখন দেখা যাচ্ছে বা কোনো রাস্তা, রাস্তার নাম অথবা লেন, লেন মানে গলি বা উপগলির নাম থাকে। এদের আগেও কিন্তু কি বসবে? এদের আগেও ইন বসবে। ক্লিয়ার? এদের আগে ইন বসবে। আচ্ছা, আমি আমার ঠিকানাটাই লিখি, আই লিভ ইন রতনমণি কুন্ডু লেন। কি লিখলাম? আই লিভ ইন কোথায়? রতনমণি কুন্ডু লেন। তার মানে বোঝাচ্ছে আমার যে বাসস্থান, সে বাসস্থানটা কোথায়? নবদ্বীপ নামক জনপদে, যদিও নবদ্বীপ লেখা হয়নি, নবদ্বীপ নামক জনপদের অন্তর্গত কি রতনমণি কুন্ডু লেনে। ক্লিয়ার? আমি তাহলে ওপরটা মুছি না, মুছলে তো হবে না। ওকে, মুছছি। আমরা কিন্তু শিখছি ইন দিয়েই শিখছি ইন কোথায় কোথায় বসতে পারে, বসতে পারে না, অবশ্যই ইন কোথায় বসা উচিত। এবার দেখো ইন নিয়েই কাজ হচ্ছে, কাজ হচ্ছে ইন নিয়ে। এবার হচ্ছে যখন অনির্দিষ্ট গ্রাম বা শহর, কি বললাম? অনির্দিষ্ট গ্রাম হতে পারে অথবা শহর হতে পারে। যখনই অনির্দিষ্ট গ্রাম বা শহর, মানে যে শহরটাকে বা যে গ্রামটাকে আমি চিনি না, সেটাও যখন সে সম্বন্ধে কথা বলা হয় তখনও ইন বসে। একটু জল খেয়ে নিয়ে গেল। সকালবেলা তো, সকালবেলা খুব গলা শুকিয়ে আছে, সে যাক। তাহলে এবার তাহলে আমি লিখলাম, আমি তো জানি না যেহেতু, দে লিভ in a, they live in a village অথবা town, in a village
অথবা টাউন। দে লিভ ইন এ ভিলেজ, ইন এ ভিলেজ। তার মানে যখন আমি বললাম কী রে কোথায় থাকে, আমি বলি ওরা কোনো একটা গ্রামে থাকে। এই যে কোনো একটা গ্রামে থাকে বা কোনো একটা শহরে থাকে, তাহলে যখনই আমি কোনো একটা গ্রাম বা কোনো একটা শহর বলছি তখন কিন্তু আমি জানি না নামটা। আমি যেহেতু নামটা জানি না, তাহলে জায়গাটা আমার কাছে অনির্দিষ্ট, অনির্দিষ্টর জন্যই আমি কিন্তু লিখলাম ইন। ক্লিয়ার? তাহলে সংক্ষিপ্ত আলোচনায় কী খেলাম, ইন প্লেসের ক্ষেত্রে কোথায় বসে। নাম্বার 1 মনে রাখবে মহানগরীর আগে, নাম্বার 2 মনে রাখবে দেশের আগে, নাম্বার 3 মনে রাখবে লেন অর স্ট্রিটের আগে, নাম্বার 4 মনে রাখবে অনির্দিষ্ট গ্রাম বা শহরের আগে, আরেক জায়গায়। মনে রেখো যদি জেলা হয়, জেলা বা জিলা, অনেকে বলো জেলা বা জিলা, যেটাকে ইংরেজিতে বলে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের আগেও কিন্তু তোমার ইন বসে। আমি যদি বলি আমার ক্ষেত্রে আই লিভ ইন নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের ব্যাকে রাখলাম। তাহলে আই লিভ ইন নদিয়া, তাহলে নদিয়া একটা ডিস্ট্রিক্ট আমরা জানি, এবং আমার ডিস্ট্রিক্ট এটা। নবদ্বীপ নামক যে জনপদ, এটা কিন্তু পড়ে নদিয়া ডিস্ট্রিক্টে। আরও কিছু জেনে রাখো, নবদ্বীপ নামক জনপদে নবদ্বীপ বিধানসভা রয়েছে, কিন্তু লোকসভা বর্তমানে নবদ্বীপ না, ওটা রানাঘাট হয়ে গেছে। তাহলে কি লিখলাম, জেলা যদি বোঝায় সেখানে ইন বসে, তার জন্যই আমি লিখলাম আই লিভ ইন নদিয়া, তার মানে আমি নদিয়া জেলায় বাস করি। এইটুকুনিতে কারো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে দ্বিধা বোধ করবে না। ক্লাসটা কিন্তু সম্পূর্ণ ডেডিকেটেড তোমাদের জন্য। প্রতিদিন মনে রেখো, প্রতিদিন সকাল 6টায় আমি আসছি। এটা পয়লা বৈশাখ থেকে শুরু হয়েছে, এবং প্রভু যদি শরীর ঠিক রাখেন তাহলে কিন্তু রোজ আসছি, রোজ আসবো। খালি ইংরেজি অঙ্কই নয়, অন্যান্য বিষয়, স্কুলের বিষয় যেহেতু, অন্যান্য বিষয় নিয়েও ভালো আলোচনা হবে। আমার কিছুটা শিডিউল ঠিক করতে হচ্ছে, তার জন্য একটু সময় নিচ্ছি। প্রতিদিন সকাল 6টার সময় তোমাদের জন্য, যারা স্কুল কলেজ স্টুডেন্ট তাদের জন্য অত্যন্ত ভালো ভালো ক্লাস নিয়ে আসব, এবং রাত্রি 11টার সময় আমি ফেসবুক লাইভে থাকি। তখন কাদের জন্য? তখন থাকা হয় চাকরির পরীক্ষার জন্য। আমি বারবার বলেছি আমার পড়ালেখার উদ্দেশ্য প্রত্যেকেরই পড়ালেখাটাকে খুব ভালোভাবে করে পরীক্ষায় নাম্বার তুলব তো বটেই, এর পাশাপাশি আমি যাতে চাকরি পরীক্ষায় খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। 2-3 দিন আগে তোমরা হয়তো এই পরীক্ষাটা নিয়ে এখনও জানো না, ভবিষ্যতে জানবে, কিন্তু কয়েকটা পদ বলছি, এই পদগুলো শুনেছ। যেমন ডিএম পদ তুমি শুনেছ এসপি পদ, তুমি শুনেছ কোনো সংস্থার ডাইরেক্টর, সরকারি সংস্থার ডাইরেক্টর। এই পদগুলোতে যে নিয়োগ হয়, এই পদগুলোতে সরকারি কর্মচারীরা থাকেন। কোন সরকারি কর্মচারীরা? যে সরকারি কর্মচারীরা ইউপিএসসি নামক একটা পরীক্ষা দিয়ে আসে, এবং পৃথিবীর যতগুলো কঠিন পরীক্ষা আছে তার মধ্যে অবশ্যই ইউপিএসসির নাম রয়েছে। কিন্তু বাস্তব কথা হলো এইটা, তুমি এটা অনেক কিছু বলা হয়, বাস্তব কথা হচ্ছে এটা, তুমি যদি তোমার স্টাডিটা ঠিকমতো রাখতে পারো ছোটোবেলা থেকে, তোমার এই পরীক্ষাও ক্র্যাক করা অসুবিধা না। তুমি যা 1 থেকে 10 বা 5 থেকে 10, 11, 12 গ্র্যাজুয়েশন লেভেলে যা পড়েছো সেটাই কিন্তু পরীক্ষা হয়। কিন্তু ব্যাপারটা হলো অত্যন্ত ভালোভাবে, অত্যন্ত বিচক্ষণতার সাথে পড়ে পরীক্ষা দিতে হয়। তুমি যদি 12 ক্লাসে পড়ো তাহলে, বা গ্র্যাজুয়েশনে পড়ছো, তাহলে বলবো অবশ্যই খাটা শুরু করবে। এই বড় বড় পরীক্ষাও তোমাকে আশা করে, এবং তোমার কাছে তোমার যেটা এক্সপেকটেশন সেটা হচ্ছে পড়ালেখার প্রতি সততা। নাম্বারের পিছনে ছুটলে কিচ্ছু হবে না। নাম্বারটা একটা মলাট বলতে পারো, বই না। তোমার যদি বইয়ের মতো হতে হয় তাহলে কিন্তু তোমাকে অনেক গভীর বিশ্লেষণ করে পড়তে হবে, এবং আমি দেবেন্দ্র স্যার সেই জিনিসটার প্রতি লক্ষ্য রেখে আসছি। এবং 1999 সাল থেকে কিন্তু আমি তোমাদের সাথে রয়েছি, আজকে কালকে না, 1999 সাল থেকে। ওকে, পরে আরও কথা হবে। দেখো এটা গেল কিসে, আমাদের গেল ইন দিয়ে, গেল তো। ইনটা মুছি, তাহলে ইন চলে গেল।
এবার আসছি কাকে দিয়ে, এবার আসছি অ্যাট দিয়ে। এবার শিখবো অ্যাট। অ্যাট কোথায় কোথায়, আচ্ছা বারো বলছি, এটা কিন্তু তুমি শিখছো প্রিপোজিশন কোথায়, প্লেসের, বিফোর প্লেস। অ্যাট কোথায় মনে রাখবে, অ্যাট হচ্ছে গ্রামের নাম, কি বললাম, গ্রামের নাম অথবা ছোট শহরের নাম। মনে থাকবে, গ্রামের নাম অথবা ছোট শহরের নাম যদি আসে তার আগে কি বসে, তার আগে অ্যাট বসে। আমি ক্লিয়ার এইটুকুনি, তার আগে অ্যাট বসবে। তাহলে একটা লিখি, আমি যদি মনে করি আমার জনপদটা, আমি যে জনপদে থাকি নবদ্বীপ নামক মফস্বল শহর, এটাকে শহরও বলতে পারো না, এটাকে নগরও বলতে পারো না, মফস্বল। কিন্তু একটা জিনিস আছে, নবদ্বীপ কিন্তু ঐতিহাসিক শহর। খুব ভালোভাবে যারা ইতিহাসকে ভালোবাসো বা তোমার মাস্টারমশাইরা অবশ্যই আলোচনা করেছেন, এই যে নবদ্বীপ নামক জনপদ একদা সমগ্র বাংলার রাজধানী ছিল, বা বলা হয় গৌড়বঙ্গের রাজধানী ছিল আমার এই নবদ্বীপ। তখন অবশ্য নদিয়া নাম ছিল, এবং পরবর্তীকালে ধীরে ধীরে ছোট হয়ে আজকে একটা ছোট নবদ্বীপ নামক জনপদ, এবং এটা ঐতিহাসিক জনপদ। অনেক কিছু রয়েছে এখানে, যেমন দেখো ইদানিংকালে দেখি ইসকনের যেটা হেডকোয়ার্টার, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা, শ্রীকৃষ্ণা কনসাসনেস, এর যেটা হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টার কিন্তু আসতে, এই পাখিগুলো খুব ডিস্টার্ব করে, এর যে হেডকোয়ার্টার নবদ্বীপে। তার থেকেও বড় হচ্ছে আমার নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থান, যে বৈষ্ণব দর্শন বা বৈষ্ণব ধর্মকে মানুষের কাছে এনেছিল। সেই নবদ্বীপ অবশ্যই বলবো ছোট শহর আমি ধরি বা গ্রাম ধরি, তাহলে সেখানে কিন্তু অ্যাট আসবে, তাই তো? সেখানে কি আসবে? অ্যাট আসবে। তাহলে কি লিখছি আমি? আই লিভ অ্যাট নবদ্বীপ, আই লিভ অ্যাট নবদ্বীপ। তাহলে বললাম, তার মানে ইন্ডিকেট হলো নবদ্বীপ ছোট শহর বা নগর, গ্রাম। তার জন্য তুমি অ্যাট লিখলে, অ্যাট। তাহলে অ্যাট কোথায় বলছো? তোমার যদি ছোট গ্রামের কোনো গ্রামের নাম হয় বা ছোট শহরের নাম হয় তাহলে অ্যাট। কিন্তু যদি নগর চলে আসে বা মহানগরী চলে আসে, তখন কিন্তু আসে কি? তখন আসে ইন। কোনো অসুবিধা? দাঁড়িয়ে পড়লো কেন? দাঁড়াও 1 মিনিট, দাঁড়িয়ে পড়লো কেন? কোনো অসুবিধা আছে? ওকে, তাহলে অ্যাড গেল গ্রামের নামের আগে। শোনো, খুব ভালোভাবে শিখবে। তুমি যদি 5-6-এরও বাচ্চা হও, যেভাবে শেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে শিখতে থাকো, নিঃসন্দেহে আগামী দিনে তুমি অত্যন্ত ভালো জিনিস পেতে চলেছো। একটা জিনিস আমি সবসময় বলি, 21 ডেজ চ্যালেঞ্জ, যে 21 দিনের চ্যালেঞ্জ নিতে পারে সেই কিন্তু জয়ী হয়। 21 দিন যদি আমরা কোনো জিনিস অভ্যাস করি বা প্র্যাকটিস করি, সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। তুমি 21 দিন পড়ালেখাটা ঠিকমতো, আমি জানি তুমি পড়ালেখা ঠিকমতো করো, কিন্তু যেইগুলো বোঝাচ্ছি এইগুলো 21 দিন তুমি বোঝার চেষ্টা করো, পরবর্তীকালে আর কিছু বলতে হবে না, তুমি নিজেই কাজ করতে পারবে। ওকে, এবার দেখো যেটা বলছি গেল। এবার দেখো ভালো হবে, আমি বলেছিলাম কি গলি বা রাস্তা যদি হয় তাহলে ইন বসে, কিন্তু যখন বাড়ির ঠিকানা বলছি, ভালোভাবে বুঝবে, যখন বাড়ির ঠিকানা, কি বললাম? বাড়ির ঠিকানা যখন বলছি তখন কিন্তু অ্যাড বলছি। রাস্তার নামের আগে বা লেনের নামের আগে তুমি অবশ্যই বসিয়েছো কি? ইন। কিন্তু তোমার বাড়ির ঠিকানা মেনশন করছে তখন। আমি একটা ঠিকানা লিখি, যদি এরকম লিখি, দেখো, আই লিভ অ্যাট যোগনাথতলা, আই লিভ অ্যাট যোগনাথতলা। এবার কথা, যেই লিখলাম যোগনাথতলাটা কোথায়? যোগনাথতলা হলো ইন রতনমণি
কুণ্ডুলি। হলো? তাহলে দেখো আই লিভ অ্যাট যোগনাথতলা। এবার যোগনাথতলাটা কোথায়? রতনমণি কুণ্ডুলি। অথবা বলে তো যোগনাথতলাটা কোথায়? নবদ্বীপে। হলো? কিন্তু আমি যেহেতু ইন আর অ্যাট লিখছি, তাহলে যখন আমার বাড়ির ঠিকানা দিচ্ছি তখন কিন্তু অ্যাট। তাহলে আই লিভ অ্যাট যোগনাথতলা ইন রতনমণি কুণ্ডুলি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা থাকলে বলো। কোনো অসুবিধা থাকলে বলতে হবে। হ্যাঁ, 1 মিনিট। 6:34। ঠিক আছে এরকমই। এবার সব কিছু অত হুড়োতাড়া করে হয় না। আর একটা কথা মনে রাখবে, মুখস্থ করা যে জিনিসগুলো সেটা কিন্তু সাময়িক। তুমি যদি কিছু মুখস্থ করো সেটা সম্পূর্ণ সাময়িক, সেটা কখনোই দীর্ঘস্থায়ী ফল বা সুফল তোমাকে দিতে পারে না। পড়ালেখাটা অত্যন্ত গভীর জিনিস। বারবার বলি, যেটা পাস করাই খালি আমার উদ্দেশ্য না, ভালো নাম্বার নিয়ে তো পাস করবই, তার পাশাপাশি হলো আমার এই পড়ালেখাটাকে আমার ভবিষ্যৎ বলতে আমার হায়ার স্টাডিজ, ভবিষ্যৎ বলতে আমার কর্মসংস্থান, দুক্ষেত্রেই যাতে এটা কাজ দেয় সেই অনুযায়ী কিন্তু পড়ালেখা। ওকে, দেখো আর একটা কথা বলার, দেখো তোমার জন্য আমি 6টার সময় যখন থাকতে পারি, তাহলে তুমি কেন সকালে উঠে আসবে না? পড়ালেখাটা কোনো কমফোর্ট জোনে হয় না। কমফোর্ট জোন মানে আরামে হয় না, এটা কষ্টের জিনিস, এবং কষ্ট করে এটা কিন্তু অর্জন করতে হয়। মনে রাখবে, আমি যদি এরকম ভাবে লক্ষ্মী দেবীকে আনতে হলে কষ্ট লাগে। কষ্ট করে লোকেরা অর্থ উপার্জন করে, এটা অস্বীকার করা যায় না। কিন্তু পৃথিবীর সব থেকে বড় রত্ন বা বড় ধন যেটা, সেটা কি? সেটা হচ্ছে পড়ালেখা। এটাকে কিন্তু করতে গেলে অনেক 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 বেশি শ্রম লাগে। এর জন্য পড়ালেখা কিন্তু সকলের দ্বারা হয় না। সকলের দ্বারা বলতে পারো স্কুল কলেজ হয়, কিন্তু প্রকৃত অর্থে যেটা পড়ালেখা, কিন্তু সেটা সকলের সাধ্য নেই। পড়ালেখা তারই সাধ্যে কুলায় যে কিন্তু পরিশ্রম করতে জানে, এবং সবথেকে বড় কথা হলো যে নিজেকে নিজে ভালোবাসতে জানে। হলো? আচ্ছা দেখো, তাহলে এবার যেটা বলছি, এবার কোনো জায়গাতে যদি তে অর্থে, কি বললাম, তে অর্থে কোনো স্থানে যদি তে অর্থ হয়, তে অর্থ বলতে কি, দেখো এরকম কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কাজ হচ্ছে, ভালো বুঝবে, কোনো নির্দিষ্ট জায়গায় কোনো কাজ হচ্ছে, সেখানে তে অর্থে মানে নির্দিষ্ট জায়গায়, একটু বুঝিয়ে দিই, নির্দিষ্ট জায়গায় কি হচ্ছে, কাজ হচ্ছে, সেখানে যদি তে ব্যবহার থাকে, উদাহরণ দিয়ে শুরু হবে। দেখো আমি লিখছি, দেখো the car was waiting at the gate। ভালো বুঝিয়ে, the car was waiting at the gate, এই যে লিখলে at the gate, তাহলে গেটে বা গেটেতে, তার মানে গেটের সামনে ওয়েট করছে, তাই তুমি করলে কিন্তু অ্যাট, অন্যভাবে শিখবে না। হ্যাঁ, তাহলে কোনো নির্দিষ্ট জায়গা, তার গাড়িটা নিঃসন্দেহে, গ্যারেজটা নির্দিষ্ট জায়গা, সেই নির্দিষ্ট জায়গায় কাজ হচ্ছে যেখানে, মানে এই বাক্যের কাজ, সেখানে যদি তে বোঝায় তাহলে ওখানে অ্যাট বসে। আরও একটা উদাহরণ নিচ্ছি, দেখো তোমার বাড়িতে হয়তো কেউ এসেছে, সে কেউ হচ্ছে দরজা নক করছে, নক মানে কি, দরজায় টোকা দিচ্ছে, তার মানে টোকা দেখে বুঝবো কেউ এসেছে, তাহলে এই জিনিসটা ব্যবহার কি, দেখো ব্যবহার লিখছি, সামওয়ান ইজ নকিং অ্যাট দি ডোর। দেখো সামওয়ান ইজ নকিং, at the door, কিলাম সামওয়ান ইজ নকিং অ্যাট দি ডোর, তার মানে কি, নকিং অ্যাট দি ডোর,
তার মানে দরজাতে নক করছে, এই জাতীয় তে শব্দ যদি থাকে তাহলে কিন্তু আমার বসে কি অ্যাট, মনে থাকবে। এবার দেখো তোমাকে অনেক সময় বুঝিয়ে দেওয়া হয় তে শব্দ থাকলেই টু হয়, কেমন আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলেতে যাচ্ছি না, সেটা হচ্ছে তোমার কোনো গতি বোঝাতে টু হয়, সেখানেও তে বা প্রতি। কিন্তু এখানে দেখো যেখানে কাজ হচ্ছে সেই জায়গাতে যদি আমি বোঝাই তখন সেখানে কি বসছে, তখন সেখানে অ্যাড বসছে। খুব ভালোভাবে বুঝে নেবে। এবং যেহেতু প্রিপোজিশনটা কিছুটা জটিল, সেই কারণে কিন্তু আমি ভাগ করে বোঝাতে ভালোবাসি। পরেরটা দেখো, এবার দেখো ভালোভাবে, এবার অ্যাড বিল্ডিং, এই ছকটা লিখছি এরকমভাবে, দেখো অ্যাড দিয়ে শিখছি তো, দেখো অ্যাড যুক্ত স্থান আমি লিখলাম অ্যাড যুক্ত স্থান, ভালো বুঝবে। অ্যাড যুক্ত স্থান কখন, মেনলি বিল্ডিং এর ক্ষেত্রে, স্থান বলতে কিন্তু বিল্ডিং, হ্যাঁ। তাহলে অ্যাড বিল্ডিং কোথায় হয়, যে বিল্ডিংটা সেই কাজের জন্যই, কি বললাম, যে বিল্ডিংটা সেই কাজের জন্যই রয়েছে, তখন সেখানে ঠিকানা বা সেখানটা বোঝাতে গেলে আমার তে আসে। আমি একটা উদাহরণ নিচ্ছি, একটু জটিল লিখলাম, সি ইজ স্টিল অ্যাট স্কুল, দেখো সি ইজ স্টিল অ্যাট স্কুল, এটা একটা লিখলাম, আরেকটা লিখি, বাপি ইজ অ্যাট দি থিয়েটার, বাক্য ভালো। তাহলে লিখছি সি ইজ স্টিল অ্যাট স্কুল, সে এখনো পর্যন্ত স্কুলে আছে, ভালোই বুঝবে। তার মানে এখানে বোঝানো হচ্ছে সি বলতে যাকে আমি ইন্ডিকেট করেছি সে হচ্ছে এই স্কুলের ছাত্রী এবং স্কুলে পড়ালেখা করে, স্কুলে পড়ে অথবা এর মতো স্কুলের সে স্টাফ। মোদ্দা কথা হলো স্কুলের সাথে সে প্রত্যক্ষভাবে যখন যুক্ত এবং সেই জায়গাতেই অবস্থান করছে তখন তুমি অ্যাড দিতে পেরেছো। তাহলে সি ইজ স্টিল অ্যাট স্কুল, সে এখনো পর্যন্ত স্কুলেই আছে এবং স্কুল তার কি কর্মস্থল বা স্কুলের উদ্দেশ্যেই সে গেছে। ঠিক তেমনই বাপি ইজ অ্যাট দি থিয়েটার, বাপি থিয়েটারে আছে, তাহলে থিয়েটারে সে থিয়েটারের উদ্দেশ্যেই গেছে। থিয়েটারের উদ্দেশ্যে দুভাবে, হয় সে থিয়েটারের কর্মী বা কুশীলব অথবা থিয়েটার দেখতে গেছে। তাহলে এই জাতীয় ক্ষেত্রে আমরা কি বসাই, বসিয়ে থাকি, অ্যাড বসিয়ে থাকি। তার মানে আমরা শেখার চেষ্টা করলাম অ্যাড কোথায় বসে। কোনো অসুবিধা আছে? আবার দেখো যদি কোনো অ্যাক্টিভিটিস কাজ গ্রুপে হয় অথবা কোনো দোকানের নাম হয়, সেখানেও ক্ষেত্রে কিন্তু অ্যাড বসাতে পারো। আমি লিখছি, দেখো যেমন লিখছি, এই যা হয়ে গেল, 1 মিনিট দাঁড়াও, আমারই ভুল, 1 মিনিট, ওরে বাবা রে। দেখো তাহলে একটা উদাহরণ লিখছি, হ্যাভ ইউ সিন, দেখো হ্যাভ ইউ সিন বাপি অ্যাট দি মিটিং, তাহলে বাপিকে কি মিটিংয়ে দেখেছো? তাহলে দেখো তো, এই যখন আমি মিটিং বলছি তখন একটা গ্রুপ অ্যাক্টিভিটি, মিটিং তো আর একা না, আর একজন অন্তত রয়েছে, আরও একজন অন্তত রয়েছে, তাহলে গ্রুপ অ্যাক্টিভিটি বোঝাতে গেলেও আমার কি আসে, অ্যাট আসে। অথবা আমি বললাম হ্যাভ ইউ সিন বাপি অ্যাট নন্দন, স্থানের নাম আসলো, অথবা অ্যাট কোনো একটা স্টার দিলাম, কোনো একটা দোকানের নাম, স্টোর। তার মানে হচ্ছে কি, যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে, গ্রুপ অ্যাক্টিভিটিস থাকে, যদি কোনো নেম অফ প্লেস থাকে, ওয়ার্ক করছি,
বা প্লে গ্রাউন্ড থাকে, সেখানেও আমরা কিসের ব্যবহার করব? সেখানেও আমরা অ্যাটের ব্যবহার করব। দেখো, এই লেকচারটা তো অবশ্যই ফেসবুকে থেকে যাচ্ছে, তবে কিছুদিন পর থেকে যেটা করব সেটা হচ্ছে ফেসবুকে ক্লাস করাবার পরে আমি কিন্তু ফেসবুক থেকে এটা ডিলিট করে দেবো। আমি চাইবো তুমি অবশ্যই প্রত্যক্ষভাবে যুক্ত হও। বারবার বলি, পড়ালেখা কিন্তু সুখকর নয়, অত্যন্ত কষ্ট করতে হয়, তারপরে রেজাল্ট আসে সুখকর। তাই তোমাকে যদি ভালো কিছু শিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে থাকতে হবে। আমি রোজ সকাল 6টা থেকে মোটামুটি 6:45 পর্যন্ত তোমার সাথে থাকি। যারা স্কুলে রয়েছে তাদের জন্য মেনলি বিষয়গুলো নিয়ে, এবং এইভাবেই কিন্তু কাজ হয়। এবং রাত 11টায় আরও একবার আসি, সেটা হচ্ছে চাকরির পরীক্ষা নিয়ে। তুমি যদি সত্যি সত্যি পড়ালেখার ক্ষেত্রে ইন্টারেস্টেড হও, যদি পড়ালেখা বুঝতে চাও, পড়ালেখাকে যদি তুমি ভবিষ্যতে কাজে লাগাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ক্লাসগুলো জয়েন করবে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো রাখছি। আগামীকাল সকালে আবার আসছি তোমাদের জন্য, এবং রাত্রি 11টায় আসবো চাকরির ব্যাচকে নিয়ে, চাকরির ব্যাচে নিয়ে। থ্যাংক ইউ, ভালো থাকবে সকলে, সকলের দিন ভালো যাবে। থ্যাংক ইউ।